একটা জয় কতটা বদলে দিতে পারে একটা দলকে সেটা বাংলাদেশ দলের দিকেই তাকালে স্পষ্ট বোঝা যায়। ডালাসে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারানোর পর বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের চেহারা যেন ভেসে উঠছে একটা অন্যরকম ছাপ, হাস্যোজ্জ্বল, উৎফুল্ল। সেই উৎফুল্ল ভাব নিয়ে নিউ ইয়র্কের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ দল এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগের দিন অনুশীলন সেরেছে শান্ত বাহিনী। যদিও অনুশীলনটা একেবারে ঐচ্ছিক অনুশীলন ছিল, কিন্তু এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে, বাংলাদেশ দল কি উইনিং কম্বিনেশন ভাঙবে নাকি বোলিংয়ে ফেরা শরীফুল একাদশের সুযোগ পাবে, সেগুলো নিয়েই আলোচনা করব। আজকের অনুশীলনটা ছিল একেবারেই ঐচ্ছিক অনুশীলন। শ্রীলঙ্কা বধের 5 জন মেন ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদুর রিয়াদ, এর সাথে পেস ইউনিটের 3 জন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব 3 জনেই অনুশীলন করেননি। বাকিরা অনুশীলন করেছে, যদিও অনুশীলনটা ইন্টেন্সিভ অনুশীলন ছিল না, একেবারেই নিজেদেরকে জাস্ট গা গরম করে যতটুকু দুর্বলতা আছে বা ল্যাকিং আছে ততটুকু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। একটু ছবি দেখাতে চাই আপনাদেরকে। অনুশীলন শেষ করে একেবারেই চলে যাচ্ছিল টিম, সেই সময় ফোন হাতে নাজমুল হোসেন শান্তকে দেখছেন এবং নাজমুল হোসেন শান্ত সতীর্থর সাথে আলাপ করছেন। ফোনে কি দেখছেন নাজমুল হোসেন শান্ত? বাংলাদেশ যখন অনুশীলন করছে তখন ঠিক যে মাঠে কেন্টাকি পার্কে অনুশীলন করছে তার পাশে নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়া পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ চলছিল। বাংলাদেশ দল অনুশীলন শেষ করে যাবার পথে ফোনে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সেই ম্যাচ দেখছিলেন এবং সতীর্থকে সেই ম্যাচের আপডেট জানাচ্ছিলেন। তখন যদিও ওই সময়টায় পাকিস্তান আসলে ম্যাচটা হারার দিকেই ছিল, শেষ পর্যন্ত পাকিস্তান হেরে গেছে। কতটা উৎফুল্ল থাকলে বাংলাদেশ দলের নিজস্ব চিন্তা বাইরে হাই ভোল্টেজ পাকিস্তান এবং ইন্ডিয়া ম্যাচ নিয়ে আলোচনা করতে পারে, তারই একটা কিন্তু প্রমাণ। সেটা অন্য কথা। একটু ফেরা যাক অনুশীলনের বিষয়ে। অনুশীলনে আমরা যেটা দেখেছি, নাজমুল হোসেন শান্তকে নিয়েই সবচেয়ে বেশি মনোযোগী ছিলেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ক্যাপ্টেনের ব্যাটে রান নেই, দুশ্চিন্তার ভাঁজ। শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ ছিল শান্তকে ভালো করার, কিন্তু শান্ত খুব বেশি রান করতে পারেননি বা দলকে সেই জায়গাটায় সার্ভিস দিতে পারেননি। দারুণ ক্যাপ্টেন্সি করেছেন, বোলিং রোটেট দারুণভাবে করেছেন, কিন্তু তার যে মেইন দায়িত্ব ব্যাটিংয়ে, সেই ব্যাটিংয়ে শান্ত ভালোভাবে ইউটিলাইজ করতে পারেননি বা সেই জায়গায় সার্ভিস দিতে পারেননি দলকে। সেই জায়গার জন্য আমরা দেখছি হেড কোচ একেবারেই তীক্ষ্ণ নজরে শান্তর দিকেই বেশি মনোযোগী ছিল এবং শান্তকেই বেশিক্ষণ ধরে প্র্যাকটিস করিয়েছেন, কারণ শান্তর ব্যাটে রান চাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে ভালো করতে গেলে টপ অর্ডারের ব্যর্থতা হলে চলবে না। সৌম্য সরকার ব্যর্থ, সৌম্য সরকারও অনুশীলন করেছেন, কিন্তু যে বিষয়টা হলো শান্তর উপরেই বেশি নজর দিয়েছিলেন হেড কোচ। শান্তর বিষয়টা তো আছেই, অন্য দিকটায় যারা লিটন কুমার দাস কিংবা একাদশের বাইরে যারা ছিলেন, তানভীর ইসলাম, তারাও, কিংবা জাকির আলী অনিকের কথা বলতে হয়, এদেরকেও কিন্তু ঝালিয়ে নিয়েছেন হেড কোচ। যেটা শুরুতেই বলছিলাম যে ঐচ্ছিক অনুশীলন হবার কারণে পেস ইউনিটের যে 3 জনেই ভালো করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। সেই 3 জন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব 3 জনেই বিশ্রামে ছিলেন, সাথে 2 সিনিয়র মাহমুদুর রিয়াদ এবং সাকিব আল হাসানও বিশ্রামে ছিলেন। একাদশটা তাহলে কেমন হতে পারে? শরীফুল ইসলাম যেহেতু ফুল রিদমে বোলিং শুরু করেছেন, তাহলে কি একাদশে শরীফুল ইসলাম সুযোগ পাবেন তানজিম সাকিবের জায়গায়? কারণ মুস্তাফিজ এবং তাসকিন যেভাবে বোলিং করছেন, ইনফ্যাক্ট সাকিবও ভালো বোলিং করেছেন, সেই জায়গায় শরীফুলকে যদি একাদশে সুযোগ দিতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের উইনিং কম্বিনেশনটা ভাঙতে হবে। এখন শরীফুলের হাতে যে 6টা সেলাই লেগেছিল, সেই 6 সেলাই নিয়ে শরীফুল মূল মাঠে গিয়ে যেভাবে নেটের প্র্যাকটিস করেছেন সেটা নিয়ে মূল মাঠে গিয়ে কতটুকু ইউটিলাইজ করতে পারবেন সেটা আসলে দেখবার বিষয় আছে, ভাববার বিষয় আছে। যদিও শরীফুল এই নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ বোলিং করেছিলেন, শেষ মুহূর্তে গিয়ে তিনি ইনজুরি পড়েছিলেন এই মাঠেই। সেই জায়গায় আমার যেটা মনে হচ্ছে, শরীফুলকে হয়তোবা এই ম্যাচে সুযোগ নাও দেওয়া হতে পারে। যদিও শরীফুলকে নিয়ে ক্যাপ্টেন এবং হেড কোচ বেশ অনেকক্ষণ ধরে আলোচনা করেছেন, শরীফুলের বোলিং দেখেছেন, বোলিংয়ের পর ব্যাটিং অনুশীলন করেছেন, সে ব্যাটিংটাও দেখেছেন। মোদ্দা কথা, বাংলাদেশ দল 3 জন পেসার 2 জন স্পিনার নিয়ে খেলেছেন ডালাসে। নিউ ইয়র্কের মাটিতেও
সেই একই দৃশ্য দেখা যাবে কিনা। আমরা দেখেছি যে নিউ ইয়র্কের মাটিতে একেবারে লো স্কোরিং ম্যাচ হচ্ছে, যে জায়গায় পাকিস্তান ভারত ম্যাচেও আমরা সেটা দেখলাম 119 রানে অল আউট হয়ে গিয়েছিল ইন্ডিয়া, সে জায়গায় 113 রানে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান। সেই সব জায়গা থেকে বলতে হয় যে এই মাঠে লো স্কোরিং যেহেতু ম্যাচ হবে, সেক্ষেত্রে বাংলাদেশের স্কোয়াডে 3 জন পেসার 2 জন স্পিনার থাকতেও পারে। আবার আমরা যদি দেখি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ডেপথটা যতটা একেবারেই বিধ্বংসী, আমরা যেটা আইপিএলে দেখেছি ডিকক থেকে শুরু করে রেজা হেনরিক্স কিংবা হেনরি ক্লাসেন কিংবা ডেভিড মিলার কিংবা স্টাবস, প্রত্যেকেই বিগ হিটিং প্লেয়ার। যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে বেশ খাবি খেয়েছেন 103 রান চেজ করতে গিয়ে, সেটা বাংলাদেশের স্পিনাররা বা বাংলাদেশের এই একাদশে আরেকজন বাড়তি স্পিনার নেওয়া হবে কি না সেটা নিয়ে শেষ মুহূর্তে আলোচনা হবে। সৌম্য সরকারকে কি ড্রপ দেওয়া হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এইটা কিন্তু জোরালো হয়েছে। কারণ সৌম্য সরকার বিশেষ করে ওয়ার্ল্ড কাপের যদি পারফরমেন্স দেখি, টি-20 ওয়ার্ল্ড কাপের একেবারে আপ টু দ্য মার্ক না, 100 নিচে গড়, স্ট্রাইক রেট গড়টা একেবারেই যাচ্ছে তাই, ব্যাটিং গড় এবং ব্যাটিংয়ের ধরনটাও ভালো না, সর্বোচ্চ 20 কিংবা 21 রান। সেই জায়গাটায় সৌম্য সরকারকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয়তোবা ড্রপ দেওয়া হতে পারে। যদিও অনুশীলনের মধ্যে যেভাবে ব্যাটিং করেছেন, বোলিংটাও করেছেন, সেক্ষেত্রে হয়তো শেষ মুহূর্তে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ যদি একজন বাড়তি ব্যাটার নিয়ে খেলেন সেক্ষেত্রে সৌম্য সরকার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বাংলাদেশ যদি মনে করে যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং মেইন জেনুইন 5 জন বোলার নিয়ে খেলবে, সেক্ষেত্রে যে 5 জন মেইন বোলার আছে সেই 5 জনকে নিয়েই খেলার সম্ভাবনা আছে। কিন্তু সাকিব আল হাসান যেহেতু ফর্মে নেই, সেটা একটা দুশ্চিন্তার কারণ। সেই সাকিব আল হাসান কতটুকু ভালো করতে পারবেন, যদিও সাকিব আল হাসানকে বোলিংটা নিয়ে অত বেশি বলার নেই, কারণ তিনি ন্যাচারাল বোলিংটা করে থাকেন। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা দেখছি বেশ ঢুকছেন, বিশেষ করে বিপিএলে ভালো করেছিলেন, কিন্তু এরপর থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন তিনি ফিরেছেন তারপরে আমরা যেটা দেখেছি তিনি বেশ ধুকছেন ব্যাটিংটায়। সেই ব্যাটিংটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন করেন, সেক্ষেত্রে বাড়তি একজন ব্যাটারও সুযোগ পেতে পারে। ওভারঅল বলা যায় যে বাংলাদেশ উইনিং কম্বিনেশনটা নাও ভাঙতে পারে, সেটা শরীফুলের হাতে 6 সেলাই আজকে রাতের মধ্যে কতটুকু ডেভেলপ করবে এই স্থানীয় সময়ের মধ্যে, সেটা আসলে তারপরেই সিদ্ধান্তগুলো জানা যাবে। তবে একাদশটা মোটামুটি একেবারেই সবারই জানা। সৌম্য সরকারকে শুধু সৌম্য সরকারকে নিয়ে একটু ডাউট আছে, বাদ বাকি মোটামুটি যারা শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন তারা প্রত্যেকেই খেলবেন। রিশাদ হোসেন নিশ্চয়ই বাংলাদেশের জন্য এই মুহূর্তে ট্রাম্প কার্ড এবারের বিশ্বকাপে, অন্তত শ্রীলঙ্কার বিপক্ষে সেটাই আমরা দেখেছি, বা শ্রীলঙ্কার বিপক্ষে তিনি যে কারিশমাটা দেখিয়েছেন, লেগ স্পিনিং ভেলকিটা দেখিয়েছেন, সেটা নিশ্চয়ই এই যে উইকেট আছে নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, সেই উইকেটে আরও বেশি করতে পারে সেটা ধারণা করা হচ্ছে। তো ওভারঅল আসলে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা বধের জন্য প্রস্তুতি একেবারেই সেরে ফেলেছে। একাদশটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা চলছে, শেষ মুহূর্তে আলোচনা নেওয়া হবে শরীফুলের উপর ডিপেন্ড করে। তবে সুযোগ নাও পেতে পারেন সৌম্য সরকার, যেটা বলছিলাম। এর বাইরে বাদবাকি একাদশটা একই থাকতে পারে। বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার 8-এ 1 পা দিয়ে রেখেছে। দক্ষিণ আফ্রিকাকে যদি বধ করতে পারে নিউ ইয়র্কে, তাহলে নিশ্চয়ই নিউ ইয়র্ক থেকে যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ভিনসেন্টে খেলতে যাবে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে, বাংলাদেশ একটা স্বস্তি নিয়ে যেতে পারবে। যেটা বলছিলাম, বাংলাদেশ দল এই নিউ ইয়র্ক যদি ছাড়তে পারে স্বস্তি নিয়ে, সেটা বাংলাদেশের জন্যই ভালো হবে। নিশ্চয়ই বাংলাদেশ দল একেবারেই পুরোপুরি প্রস্তুত প্রোটিয়া বধের জন্য। বাংলাদেশ সময় রাত 8:30টায় খেলা, স্থানীয় সময় সকাল 10:30টায়। নিশ্চয়ই বাংলাদেশ দলকে নিয়ে যে দর্শক আপনারা শ্রীলঙ্কাকে হারানোর পরে যে আশা প্রত্যাশা করছেন বাংলাদেশ দল, সেটা পুরোটাই নিংড়ে দেওয়ার চেষ্টা করবে। সেটি আশা প্রত্যাশা আপনারা আমার প্রত্যেকেরই। বাংলাদেশ দল অন্তত নিউ ইয়র্ক পর্বটা ভালোভাবে শেষ করুক, সেটা আপনাদেরও যেমন প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।